মাইনাস দিয়ে বুঝাচ্ছে আমাদের এই বেস থেকে এটা কোন দিকে আসছে, নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাসটা। সো মাইনাস আমরা না দিলেও চলবে, কারণ এখানে এটা যে নিচের দিকে বুঝাই যাচ্ছে। এসি সিরিজ সার্কিট টপিকের এটা 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এই টপিকটা বুঝবো। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল টপিকটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই এসি সিরিজ সার্কিট টপিকটা প্রপারলি পারার জন্য আরো 2টা টপিক জানতে হবে। একটা হচ্ছে সাইনোসয়েড, আরেকটা হচ্ছে ফেজর। এই দুটোটা টপিকই চ্যানেলে প্লেলিস্ট আকারে দেয়া আছে, অবশ্যই ওই দুইটা করে ফেলতে হবে, তাহলে এসি সিরিজ সার্কিট টপিকটা আমাদের জন্য করতে সুবিধা হবে। ওকে, সো আজকে যেহেতু আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বুঝবো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের জন্য আমরা প্রথমে এখানে একটা সার্কিট দেয়া আছে, যেখানে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর সিরিজে কানেক্ট করা আছে। সো আমরা এইটার জন্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। তাই আমাদের প্রথম যেই ট্রায়াঙ্গেলটা আঁকবো সেটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর আর এল সার্কিট। এখানে আর ফর রেজিস্টর আর এল এটা দিয়ে হচ্ছে ইন্ডাক্টরকে বোঝায়, যেহেতু এই যে এখানে একটা রেজিস্টর আর একটা ইন্ডাক্টর আছে, দ্যাটস ওয়াই আমরা এই সার্কিটটাকে বলবো আর এল সার্কিট। ওকে, এই আর এল সার্কিটটাতে আমরা একটা এসি সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই। এই এসি সাপ্লাইয়ের আমরা জানি ফ্রিকোয়েন্সি থাকে, আমরা ধরলাম এই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি 50 হার্জ। আর এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্স সেটাকে তার দিয়ে প্রকাশ করে, সে আর এর মান ধরলাম আমরা 20 ওহম। তারপরে ইন্ডাক্টর, ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে এল দিয়ে প্রকাশ করে, সে এল এর মান আমরা ধরলাম 0.2 হেনরি। এসি সাপ্লাইয়ের কারণে সার্কিট দিয়ে অবভিয়াসলি কারেন্ট প্রবাহিত হবে, যেহেতু সাপ্লাইটা এসি তাহলে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাও এসি কারেন্ট। ওকে, এই এসি কারেন্টটা যখন এই রেজিস্টরটা এবং এই ইন্ডাক্টরটা দোনোটাকে ক্রস করবে, তখন এসি কারেন্ট একটা বাধার সম্মুখীন হবে। তো রেজিস্টর যে বাধা দেয় আমরা জানি সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্টর যে বাধা দেয় সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়, এখানে সে আর এর মান 20 ওহম। এরপরে সিমিলারলি ইন্ডাক্টরও একটা বাধা প্রদান করবে। ইন্ডাক্টর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ইন্ডাকটেন্স। ইন্ডাক্টর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় রিয়েক্টেন্স, ইন্ডাকটিভ রিয়েক্টেন্স। ইন্ডাকটিভ রিয়েক্টেন্স, ইন্ডাকটিভ রিয়েক্টেন্সকে এক্স এল দিয়ে প্রকাশ করা হয়। আমরা রেজিস্টরের রেজিস্ট্যান্স আর এর মান জানি 20 ওহম, কিন্তু ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিয়েক্টেন্স এক্সএল এর মান জানি না। এই এক্সএল এর মান বের করার সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এক্সএল ইকুয়াল 2π/f/L। এখানে 2π তো 2π, এফ বলতে ফ্রিকোয়েন্সিকে বুঝায় হুইচ ইজ 50, আর এল বলতে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে বুঝায়, যেটা হচ্ছে 0.2 হেনরি। সেটা আমরা বসালাম, বসানোর পরে ক্যালকুলেট করলে 2π × 50 × 0.2 ইকুয়াল আসে 62.83। 62.83। এটা যেহেতু ইন্ডাক্টরের বাধার একক হচ্ছে ওহম, ওহমকে এই ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে এক্সেলের মান আমরা পেয়ে গেলাম। নাও আমরা এটার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এবার আঁকতে পারবো।
ঠিক আছে, আমাদের কাছে আর এর মানও আছে, রেজিস্টর যে বাধা দেয় সেটাও আছে, ইন্ডাক্টর যে বাধা দেয় সেটাও আছে। তার আগে আমরা এই সার্কিটের ইম্পিডেন্সটা বের করি। ইম্পিডেন্সকে আমরা জানি জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড ইকুয়াল হচ্ছে আর প্লাস জে অফ এক্স। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 20 ওহম। আর এই জায়গায় একটা প্লাস মাইনাস চিহ্ন দিই। যেহেতু আমাদের এখানে ইন্ডাক্টর আছে, তাহলে এই প্লাস মাইনাসের মধ্যে আমরা নিব প্লাসকে। জে অফ এক্স এর জায়গায় দিব এক্সেল এর মান, হুইচ ইজ 62.83। নাও এই যে ইম্পিডেন্সটা এখানে এই যে রূপে লিখলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে লিখছি। এটা কোন ফর্মে লিখলাম? রেক্টেঙ্গুলার ফর্মে। রেক্টেঙ্গুলার ফর্ম। এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করি। পোলার ফর্মে কনভার্ট করার জন্য প্রথমে 20 প্লাস 62.83 আই, শিফট টু পোলার ফর্ম 3 নম্বরে 3 ইকুয়াল। সো পোলার ফর্ম হচ্ছে 65.93, এরপর অ্যাঙ্গেল হচ্ছে 72.34, অ্যাঙ্গেল হচ্ছে 72.34 ডিগ্রি। নাও আমরা যদি এটার ট্রায়াঙ্গেলটা আঁকি, আমরা ট্রায়াঙ্গেলে জানি 3টা বাহু থাকে, এখানেও 3টা বাহু। অবভিয়াসলি রিমেম্বার আমাদের ট্রায়াঙ্গেলটা হবে সমকোণী। সমকোণী ত্রিভুজ হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো প্রথমে আমরা বসাবো রেজিস্টরের রেজিস্ট্যান্স, হুইচ ইজ 20 ওহম, যেটা হবে ভূমি। সো রেজিস্টরের রেজিস্ট্যান্স যেটা হবে ভূমি, এটা। তারপরে হচ্ছে, যেহেতু আমাদের এখানে এই যে রেজিস্টরের পাশে অন্য যে লোডটা ইন্ডাক্টর, অন্য লোডটা যেহেতু ইন্ডাক্টর, সেহেতু এই ইন্ডাক্টরের যে বাধা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, সেটা রেজিস্টরেরটার সাথে, এটা রেজিস্টরেরটা কত? 20 ওহম রেজিস্ট্যান্স, এটা 20 ওহম। ইন্ডাক্টরেরটা ইন্ডাক্টরেরটা রেজিস্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং সেটার ডিরেকশন হবে উপরের দিকে। সো সেই হিসেবে, যেহেতু বললাম এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং উপরের দিকে, সো এটা হবে এরকম। এবং এটার যে মানটা, সেটা হচ্ছে 62.83। 62.83। তারপরে অতিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি। ভূমিতে সবসময় দিব আমরা রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে লম্বতে দিব রিঅ্যাকট্যান্স। আর এই সার্কিটে যেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাই এখানে ওই ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সটাই বসছে। এবার অতিভুজ কি হবে? অতিভুজ হচ্ছে সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা। এখানে সার্কিটের টোটাল ইম্পিডেন্স হচ্ছে 65.93। আমরা যদি অতিভুজটাকে এভাবে করে দেই, এই যে এটা অতিভুজ, এটা হচ্ছে 65.93 ওহম। আচ্ছা, ওইটাতে একক দেওয়া হয়নি, এখানে
একক হচ্ছে ওহম। তারপরে ভূমি এবং এই যে অতিভুজ, এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইম্পিডেন্সের এই যে অ্যাঙ্গেল 72.34, এটা হয়ে গেল। তাহলে আরএল সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কিভাবে আঁকবো? ট্রায়াঙ্গেলের তিনটা বাহু, একটা ভূমি, একটা লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? তো ভূমিতে সবসময় আমরা কি বসাবো? ভূমিতে সবসময় বসাবো রেজিস্ট্যান্স। ভূমিতে সবসময় বসাবো রেজিস্ট্যান্স। আর লম্বতে কি বসাবো? রিঅ্যাক্ট্যান্স। যেহেতু এখানে ইন্ডাক্টর আছে, তাই এখানে আমরা বসাবো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর অতিভুজে কি বসাবো? অতিভুজে বসাবো আমাদের যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সের অনলি ম্যাগনিটিউড। ঠিক আছে? তাহলে অতিভুজে আমরা বসাবো ইম্পিডেন্স। আর ভূমি এবং অতিভুজের মাঝে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা ফেজ অ্যাঙ্গেল বলি। এটা হচ্ছে ফেজ। ঠিক আছে? আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। রিমেম্বার, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলে এটা এরকম উপরের দিকে হয়েছে। ঠিক আছে? ওকে, এবার আমরা এই সার্কিটে আসি। এই সার্কিটে একটা রেজিস্টরের সাথে সিরিজে একটা ক্যাপাসিটর আছে। যেহেতু রেজিস্টরের সাথে সিরিজে ক্যাপাসিটর আছে, রেজিস্টরের জন্য আর, ক্যাপাসিটরের জন্য সি, দ্যাটস ওয়াই এই সার্কিটকে আমরা বলবো আরসি সার্কিট। সো আমরা এখন যেটা করব, আরসি সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। সো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর আরসি সার্কিট। আমরা ধরলাম এই সার্কিটে এই যে সাপ্লাই, এটা হচ্ছে এসি সাপ্লাই, এবং প্রত্যেকটা এসি সাপ্লাইয়ের একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি ধরলাম 50 হার্জ। এবং এখানে এই যে রেজিস্টর, এই রেজিস্টরের রেজিস্ট্যান্স ধরলাম 20 ওহম। ইন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ধরলাম 0.65 মাইক্রোফ্যারাড। সো এই আরসি সার্কিটে যেহেতু আমি এসি সাপ্লাই দিচ্ছি, তাই অবশ্যই এখান দিয়ে একটা এসি কারেন্ট প্রবাহিত হবে। এই এসি কারেন্ট যখন রেজিস্টরকে ক্রস করবে বা রেজিস্টরকে পাস করে যাবে, তখন রেজিস্টর একটা বাধা প্রদান করবে। আর আমরা জানি রেজিস্টর কারেন্ট চলার পথে যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দিয়ে। এখানে সে আর এর মান 20 ওহম। তারপর কারেন্ট যখন এই ক্যাপাসিটরকে অতিক্রম করবে, তখন ক্যাপাসিটর একটা বাধা প্রদান করবে। আর ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সসি দিয়ে প্রকাশ করা হয়। আমরা এই ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেই বাধা মিন্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটা জানি না। আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি বের করার সূত্র হচ্ছে 1/2πfc। নাও আমরা যদি এটার মানগুলো বসাই, সো উপরে 1, নিচে 2π, এফ এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 0.65 মাইক্রোফ্যারাড। সো 0.65 মাইক্রো এর জন্য 10⁻⁶। নাও এটাকে যদি ক্যালকুলেট করি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2π ইন্টু 50 ইন্টু 0.65 ইন্টু 10⁻⁶ ইকুয়াল 4897.07। 4897
97.07, যেহেতু এটা বাধার একক হচ্ছে ওহম হয়ে গেল। তাহলে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেটা। এবার আমরা সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করব। আমরা জানি ইম্পিডেন্স বের করার সূত্র হচ্ছে জেড ইকুয়াল আর প্লাস মাইনাস জে অফ এক্স। এখানে আর এর মান হচ্ছে 20 ওহম প্লাস মাইনাস, যেহেতু এখানে ক্যাপাসিটর আছে আমরা জানি ক্যাপাসিটর থাকলে দিতে হয় মাইনাস জে অফ এক্স এর জায়গায় বসাবো এক্স সি এর মান, হুইচ ইজ 4897.07 হয়ে গেল। এই যে ইম্পিডেন্সটা আসছে এটা কোন ফর্মে আসছে? এটা রেক্টেঙ্গুলার ফর্মে আসছে। এটা আসছে রেক্টেঙ্গুলার ফর্মে। আমরা এটাকে পোলার ফর্মে কনভার্ট করব। পোলার ফর্মে কনভার্ট করার জন্য 20 মাইনাস 4897.07 জে এর জন্য দিব আই ইকুয়াল পোলার ফর্মের জন্য শিফট টু পোলার ফর্ম 3 নাম্বারে, 3 ইকুয়াল। সো এটার যেই মানটা সেটা হচ্ছে 4897.11, 4897.11 অ্যাঙ্গেল আসছে -89.76, -89.76 ডিগ্রি। এই যে ইম্পিডেন্স এটা কোন ফর্মে? এটা আসছে এখন পোলার ফর্মে। ঠিক আছে, উপরে এখানে এটা কিন্তু পোলার ফর্মে ছিল যেটা আমি লিখি নাই, রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে কনভার্ট করছিলাম। ওকে, নাও আমরা এবার এই সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। সিমিলারলি আগের মতো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেমন হবে? এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা হবে সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের প্রথমে আমরা দিব রেজিস্টিভ পার্ট, যেটা কত? 20 ওহম। সো রেজিস্টিভ পার্টে 20 ওহম দিলাম, এটা হচ্ছে এটা। এবার দিব রিয়েক্টিভ পার্ট। রিয়েক্টিভ পার্ট হচ্ছে এই যে এটা। রিয়েক্টিভ পার্ট রেজিস্টিভ পার্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং এটা যেহেতু ক্যাপাসিটিভ তাই এটা হবে নিচের দিকে। তাহলে ইন্ডাকটিভ হলে হয় উপরের দিকে, আর ক্যাপাসিটিভ হলে হয় এটা আসলো না কেন? ওকে, ত্রিভুজ আমরা রেজিস্টিভটা আবার দেই, এটা ধরলাম রেজিস্টিভের জন্য। ঠিক আছে, সো যেমনটা আমরা বললাম যে এখানে এবার রিয়েক্টিভ পার্টটা যেহেতু এটা ক্যাপাসিটিভ তাই এটা রেজিস্টিভ পার্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে এবং ডিরেকশন হবে নিচের দিকে। সো সেই হিসেবে এটারটা আমরা যদি দেই, এটা নিচের দিকে এভাবে করে। নিচের দিকে কেন? কারণ এটা ক্যাপাসিটিভ। ওকে, সো এই যে রেজিস্টিভটা এটা হচ্ছে কত? 20 ওহম। সো 20 ওহম, আর এটা হচ্ছে ভূমিতে আমরা কি দিব? ভূমিতে আমরা দিব রেজিস্ট্যান্স। তারপরে এটা হচ্ছে আমাদের লম্ব, এটাতে মানটা কত? 4897.07 ওহম। এটা হচ্ছে লম্ব। আর লম্বতে আমরা কি দিব? লম্বতে আমরা দিব ইন্ডাকটিভ। এটা যেহেতু ক্যাপাসিটিভ তাহলে এটা হবে ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স। এবার অতিভুজ, আমরা যে এখানে ইম্পিডেন্স বের করছিলাম পোলার ফর্মের মডুলাসটা হবে
এই ট্রায়াঙ্গেলের অতিভুজ। সো এটা হচ্ছে আমাদের অতিভুজ, যেটার হচ্ছে এর মান, যেটা হচ্ছে 4897.11 ওহম। এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। আর এই অতিভুজে আমরা কি বসাবো? ইম্পিডেন্স। ইম্পিডেন্সের জাস্ট মডুলাস বসাবো, ইম্পিডেন্স। তারপরে ভূমি এবং অতিভুজের মাঝের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এখানে মাইনাস কেন? মাইনাস দিয়ে বুঝাচ্ছে আমাদের এই বেস থেকে এটা কোন দিকে আসছে? নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাসটা। সো মাইনাস আমরা না দিলেও চলবে, কারণ এখানে এটা যে নিচের দিকে বুঝাই যাচ্ছে। সো 89.76 ডিগ্রি, এবং এটা হচ্ছে ফেস। হয়ে গেল। সো আমাদের আরসি সার্কিটের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। ওকে, সো এবার এখানে একটা রেজিস্টর আর, ইন্ডাক্টর এল এবং ক্যাপাসিটর সি সিরিজে সংযুক্ত আছে। দ্যাটস ওয়াই এই সার্কিটটাকে আমরা বলবো আরএলসি সার্কিট। সো এই সার্কিটের আমরা এখন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। দ্যাটস ওয়াই আমাদের এখানে লিখলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ফর আরএলসি। এই সার্কিটে আমরা এই এসি সাপ্লাইটা দিলাম। সো এটা হচ্ছে এসি সাপ্লাই, আর এই এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি ধরলাম 50 হার্জ। অ্যান্ড এখানে যে রেজিস্টর, এটার পরিমাণ ধরলাম 20 ওহম। ইন্ডাক্টর এল, এটার পরিমাণ ধরলাম 0.2 হেনরি। ক্যাপাসিটর সি, এটার পরিমাণ ধরলাম 0.06 মাইক্রো ফ্যারাড। নাও এসি সাপ্লাইয়ের ফলে অবভিয়াসলি এখান দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হবে। এসি কারেন্ট যখন রেজিস্টরকে ক্রস করবে তখন রেজিস্টর একটা বাধা প্রদান করবে। আমরা জানি রেজিস্টর কারেন্ট চলার পথে যেই বাধা প্রদান করে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর সেই রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়, এখানে আর এর মান 20 ওহম। তারপরে যখন ইন্ডাক্টরকে পাস করবে তখন ইন্ডাক্টর একটা বাধা প্রদান করবে, আর ইন্ডাক্টর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সএল দিয়ে প্রকাশ করা হয়, এক্সএল। এই এক্সএল এর মান আমরা জানি না। যদি আমরা এক্সএল এর মান বের করি, এক্সএল বের করার সূত্র আমরা জানি 2π/f/L। সো এখানে 2π, তো 2π, এফ এর মান হচ্ছে কত? 50। এফ মানে ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ 50 হার্জ। এল এর মান হচ্ছে 0.2। নাও এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে পাই ইন্টু 50 ইন্টু 0.2 ইকুয়াল 62.83, 62.83 ওহম। ওকে, তারপরে আচ্ছা এটাকে একটু নিচে নামাই লিখি, যেহেতু আমাদের ক্যাপাসিটরের জিনিসটাও লিখতে হবে। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে যখন কারেন্ট এই ক্যাপাসিটরকে পাস করবে তখন ক্যাপাসিটর একটা বাধা প্রদান করবে। আমরা জানি ক্যাপাসিটর যে বাধা প্রদান করে সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আর এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে এক্সসি দিয়ে প্রকাশ করা হয়। এক্সসি বের করার সূত্র 1/2π/f/c। এখানে যদি আমরা মানগুলো বসাই, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2π ইন্টু ফ্রিকোয়েন্সি, এফ এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে কত? 0.06 মাইক্রো ফ্যারাড। মাইক্রোর জন্য 10⁻⁶।
নাও এটাকে যদি ক্যালকুলেট করি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 পাই ইন্টু 50 ইন্টু 0.06 ইন্টু 10 ইনভার্স 6 ইকুয়াল আসছে 5000। এটা অনেক বেশি আসছে, আচ্ছা কিছু করার নাই। এটা আসছে 53,051.64। আমরা যেমন মান ধরছি তেমন আসছে এটা, 53,051.64। যেহেতু এটা বাধা, সো একক হবে ওহম। 53,051.64, ঠিক আছে। ওকে, নাও আমরা এবার এটার ইম্পিডেন্স বের করব। যেহেতু এই সার্কিটে ইন্ডাক্টর ক্যাপাসিটর দুটোই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স কিভাবে বের করবো? আমরা জানি ইম্পিডেন্স জেড ইকুয়াল আর প্লাস মাইনাস জি অফ এক্স। এখন এখানে এক্স এর জায়গায় আর এর জায়গায় তো, আচ্ছা আমি প্রথমে আর এর মান বসে, আর এর মান হচ্ছে 20, রাইট। তারপরে এখানে প্লাস মাইনাসের মধ্যে কোনটা দিব? ক্যাপাসিটরও আছে, ইন্ডাক্টরও আছে। ওকে, তার আগে আমরা শুধু এক্স এর মান বের করি। আমি এক্স এল জানি, এক্স সি জানি, শুধু এক্স এর মান বের করি। শুধু এক্স মানে রিয়েক্টেন্স বের করার সূত্র হচ্ছে, আমরা জানি এক্সএল মাইনাস এক্সি, মানে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স থেকে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স মাইনাস করতে হয়। তো ইন্ডাকটিভ রিয়েক্টেন্স এখানে আমরা দেখা যাচ্ছে কত, 62.83। ইন্ডাকটিভ রিয়েক্টেন্স হচ্ছে 62.83। ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স হচ্ছে 53,051। সো 53,051.64। নাও এটাকে যদি ক্যালকুলেট করি, কি করব? 62.83 থেকে 53,051.64 মাইনাস করব, তাহলে আসবে মাইনাস 52,988, 52,988.81 মাইনাস 52,988.81 ওহম। এবার এখানে যেহেতু মাইনাস আসছে, আমরা জানি মাইনাস থাকলে সেটা ক্যাপাসিটিভ বুঝায়। ওকে, সো এখানেও সিম্পলি মাইনাসই বসবে। তারপর জে আর এক্স এর মান তো আমরা বের করে ফেলছি, তাহলে এখানে মাইনাস যেহেতু আসছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ক্যাপাসিটিভ। ওকে, জে 52,988.81। এবার এই যে ইম্পিডেন্সটা, এটা কোন ফর্মে? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে আসছে। এবার আমরা এটাকে পোলার ফর্মে কনভার্ট করি। পোলার ফর্মে কনভার্টের জন্য প্রথমে 20 মাইনাস 52,988.81, জে এর জন্য দিব আই ইকুয়াল শিফট টু 3 ইকুয়াল, এটা আসছে 52,988.81, 52,988.81 অ্যাঙ্গেল অফ মাইনাস 89.97, 89.97 ডিগ্রি। নাও এবার আমরা এটার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আঁকবো। সো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে আগের মতো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সবসময় কেমন হবে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল সবসময় সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজে প্রথমে আমরা দিব রেজিস্টিভ পার্টটা। আমাদের রেজিস্টিভ পার্টটা কত? রেজিস্টিভ পার্টটা হচ্ছে এই যে 20 ওহম। তাহলে রেজিস্টিভ পার্টের জন্য ইম্পিডেন্স দিলে, দিয়ে দিলাম, এটা হয়ে গেল রেজিস্টিভ পার্টের জন্য, যেটা হচ্ছে কত? 20 ওহম। এটা হচ্ছে ভূমি, আর ভূমিতে আমরা সবসময় কি দিব? রেজিস্ট্যান্স দিব,
ঠিক আছে, মানে রেজিস্টিভ পার্টটা বসাবো। যেহেতু আমাদের এখানে যে রিয়েক্টেন্সটা, এই যে রিয়েক্টেন্স, সেটা কিসে আসছে? ক্যাপাসিটিভে আসছে। ক্যাপাসিটিভ হলে সেটা কিভাবে দিব? ক্যাপাসিটিভ হলে নিচের দিকে, আমরা উপরে দেখে আসছি, ডিরেকশন হবে নিচের দিকে, আর সেটা রেজিস্টিভের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তাহলে নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। সো এটা, এবার এটার যে মান সেটা কত? সেটা হচ্ছে 52,988.81 ওহম। এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের কি, এটা ট্রায়াঙ্গেলের লম্ব। এখানে আমরা কি বসাইছি? এখানে আমরা ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স বসাইছি। ওকে, এরপরে এবার হচ্ছে অতিভুজ। এই যে ইম্পিডেন্স বের করলাম আমরা এখানে, এই ইম্পিডেন্সের পোলার ফর্মের যে ম্যাগনিটিউড বা মডুলাস, সেটাই হচ্ছে মূলত আমাদের অতিভুজ। সো অতিভুজের জায়গায় আমরা, কোথায় চলে আসছে, অতিভুজের জায়গায় আমরা সিম্পলি তাকে বসাই দিব, এবং সেটার মান কত? 52,988.81 ওহম। এবং এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কি, অতিভুজ। অতিভুজে সবসময় কি বসবে? ইম্পিডেন্স বসবে। ইম্পিডেন্সের তাও কি শুধু মডুলাস। আর ভূমি আর অতিভুজের মাঝে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এখানে -89.97 আসছে, এর মানে রেফারেন্স থেকে এটা নিচের দিকে মাইনাস। আমাদের এটা বুঝাই যাচ্ছে নিচের দিকে, সো আমরা মাইনাস দিব না, শুধু ডিগ্রি পরিমাণটা দিব, হুইচ ইজ 89.97 ডিগ্রি। এবং এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এই। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে, যখন সার্কিটে আমরা এই ক্যাপাসিটর ইন্ডাক্টর দুটো একসাথে থাকবে, তখন এক্সাক্ট বিষয়টা কিভাবে কাজ করে ট্রায়াঙ্গেলে। এখানে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স কত? 53,051। ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তো মেইনলি জিনিসটা এভাবে হয়েছে, এই যে এখানে, এই যে আমরা এটা পেলাম, এখানে নিচের দিকে প্রথমে এভাবে করে 53,051 বসছে, যেটা এতটুকু। তারপরে ইন্ডাকটিভ রিয়েক্টেন্স কত ছিল? 62.83। আমরা জানি ইন্ডাকটিভ রিয়েক্টেন্স কোন দিকে হয়? ইন্ডাকটিভ রিয়েক্টেন্স হয় উপরের দিকে। তো এই যে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, সেটা থেকে 62.83 বাদ গেছে, মানে এভাবে করে এখান থেকে এতটুকু বাদ গিয়ে এতটুকু পর্যন্ত আসছে। সো ফাইনালি যে অংশটা বাকি থাকে সেটা হচ্ছে এটা। এবং এটাই কিন্তু এখানে আমরা দেখাইছি, যেটা ক্যালকুলেশন করে এখানে এই বিয়োগের কাজটা আমরা এখানে করে ফেলছি। মানে যে বিয়োগটা এখানে ভেক্টরে হইছে, যে বিয়োগটা এখানে ভেক্টরে হইছে, ক্যাপাসিটিভের রিয়েক্টেন্স থেকে ইন্ডাকটিভের রিয়েক্টেন্সটা মাইনাস করছি, সেটা ওখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করে দিচ্ছি এই জায়গায়। ঠিক আছে, এর কিছু এভাবে করেই মেইনলি হবে। যদি এমন হতো, এখানে তো আমাদের এই যে ক্যাপাসিটিভ রিয়েক্টেন্স, এটার মানটা বড় আর ইন্ডাকটিভ রিয়েক্টেন্সের মানটা ছোট, সেই জন্য ত্রিভুজটা এরকম আসছে, মানে নিচের দিকে। যদি এমন হতো ইন্ডাকটিভ রিয়েক্টেন্সটার মানটা বড়, ইন্ডাকটিভ রিয়েক্টেন্সের মানটা বড় আর ক্যাপাসিটিভ রিয়েক্টেন্সের মানটা ছোট, তখন ত্রিভুজটা আসতো এরকম, মানে উপরের দিকে করে। ঠিক আছে, সো আমি যদি বিষয়টাকে দেখাই তাহলে এরকম হবে। আমাদের ট্রায়াঙ্গেল এরকম সোজা হবে, এরকম হবে কখন?
যখন সার্কিটের এক্সি এক্সএল বড় হবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বড় হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চেয়ে। আর আমাদের ট্রায়াঙ্গেল এরকম হবে এরকম হবে নিচের দিকে। কখন? যখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ছোট হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চেয়ে, ঠিক আছে? এবং আমাদের এই সার্কিটে যেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ছোট ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চেয়ে, এক্স এল ছোট এক্সির চেয়ে, সেজন্য এটা নিচের দিকে হয়েছে। আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি। সো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।